14 বছর পর এভারটনের কাছে ডার্বিতে হেরে লিভারপুল টাইটেল রেস থেকে অনেকখানি পিছিয়ে পড়েছে। ভার্জিল ফন ডাইক ম্যাচ শেষে যা বলেছেন সেটা বিশ্বাস করলে আপনি জানেন লিভারপুলের এবার হয়তো প্রিমিয়ার লিগে আর সুযোগ বা সম্ভাবনা কোনোটাই আর নাই। আমাদের সবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পারফরমেন্স নিয়ে প্রশ্ন করা উচিত, আমরা কি আসলে লিগ জেতার জন্য সব নিংড়ে দিয়ে খেলেছি? হ্যাঁ, আমাদের হয়তো সুযোগ আছে, কিন্তু এই খেলা যদি চালিয়ে যাই তাহলে লিগ জেতার সম্ভাবনা নাই। ভার্জিল ফন ডাইক এখানে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা ব্যাপার বলেছেন। আয়না তত্ত্ব তার কাছেও পরিষ্কার, বাংলাদেশের ক্রিকেটের মতো লিভারপুলেও এখন আয়না তত্ত্বের আবিষ্কার হয়েছে। এবং তিনি যেটা বলেছেন যে এই স্টাইলে খেললে প্রিমিয়ার লিগ জেতা সম্ভব নয়। গেল কয়েকটা ম্যাচে আপনি যদি লিভারপুলের পারফরমেন্স দেখেন তাহলে আপনি জানেন যে লিভারপুলের ওই ধারটা আসলে নাই। আর পুরো সিজন জুড়ে যারা লিভারপুলকে খুব ভালো মতো ফলো করেছেন তারা এটা আরও ভালো মতো জানেন যে লিভারপুল আসলে কিছু কিছু জায়গায় বেঁচে গিয়েছিল তাদের সাবস্টিটিউশনের কারণে, বা সবটুকু দিয়ে তারা কোনো একটা ম্যাচ বের করে আনতে পেরেছে। কিন্তু ওই ব্যাপারটা, হ্যাঁ, কিন্তু ওই যে শার্পনেসটা সেটা লিভারপুলের ভেতরে কখনোই সেভাবে আসলে পুরো সিজন জুড়ে ওই অর্থে মানে চ্যাম্পিয়ন হওয়ার মতো ওই ভাইবটা পাওয়া একটু মুশকিলই হয়েছে। আমরা 7-8 রাউন্ড যখন বাকি তখন নিশ্চিতভাবে দেখেছি লিভারপুল পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে ছিল। এফএ কাপে যদি যাই, ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে তারা রাউন্ড অফ 16-এ হারলো, আটলান্টার কাছে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল হারলো, এখানে ক্রিস্টাল প্যালেসের সাথে তারা হারলো, ম্যানিউর সাথে ড্র করলো এবং ফুলহ্যামের সাথে এই হার। এই ম্যাচটার দিকে যদি আমরা তাকাই, ফুলহ্যামের সঙ্গে জয়টার পরে এইবার এসে এই ম্যাচটায় তাদের হার এভারটনের কাছে, এবং মার্সিসাইড ডার্বিতে এই হারটা তাদের আসলো ম্যাচের শুরু থেকেই সেরকম একটা ইঙ্গিত এভারটন দিয়ে রেখেছিল। এভারটনের একটা পেনাল্টি বাতিল হয়ে যায় ভিএআরে, এরপরে গিয়ে ব্রাথওয়েট তিনি গোল করেন, এভারটনকে এগিয়ে দেন। সেকেন্ড হাফে আরও একটা গোল তারা করে কর্নার কিক থেকে, যেখানে ক্লাভার্ট লুইন তিনি হেডে গোল করে দলকে একটা অবিস্মরণীয় জয় পাইয়ে দেন। এবং 14 বছর পর মার্সিসাইড ডার্বি জয়, সেটার একটা আলাদা ব্যাপক অর্থ আছে। মানে মার্সিসাইড ডার্বিতে আমরা জানি যে এখানে একটা আলাদা আমেজ থাকে, কিন্তু সেই আমেজটা এভারটন যারা এবার রেলিগেশন জোনে ঘুরপাক খাচ্ছিল, তাদের 2 দফায় পয়েন্ট কাটা হয়েছে, সেখান থেকে এরকম একটা ম্যাচ জিতে এভারটন এখন অনেকটুকু নিশ্চিত যে তারা রেলিগেটেড হচ্ছে না। এবং ডার্বির উত্তেজনা আসলে সবসময় আলাদা রকম। আপনি একটা ডার্বি যখন জিতবেন এবং 14 বছর ধরে যখন আপনি ওই ডার্বি জিততে পারছেন না, সেখানে আপনার নিশ্চিতভাবেই রেলিগেশন থেকে আপনি বেরিয়ে আসলেন এবং একই শহরের অন্য ক্লাবটাকে যখন আপনি টাইটেল রেস থেকে ছিটকে দিচ্ছেন, ওই আনন্দটাও কিন্তু আসলে দ্বিগুণ হয়ে যাচ্ছে। এভারটনের 2বার পয়েন্ট কাটা হয়েছে, আপনি যেটা বললেন, এরপর তারা রেলিগেশন এড়াবে সেটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ ছিল। সেই কাজে এখন তারা শতভাগ সফল, এটা বলা যায়। কারণ আমরা জানি যে ইপিএল এর 3টা দল রেলিগেটেড হয়, পয়েন্ট টেবিল যদি আমরা দেখি 6-7 পয়েন্টের ডিফারেন্স কিন্তু তারা নিয়ে এসেছে। তো নিজেরা সেফ, সাথে লিভারপুলের থেকে টাইটেলটা নিয়ে যাওয়া, লিভারপুলকে ডুবিয়ে দেওয়া। এবং একটা মজার ট্রিভিয়া আপনাকে জিজ্ঞেস করি যে 14 বছর পর আমরা বলছি 14 বছর পর এভারটন হারিয়েছে লিভারপুলকে এভারটনের ঘরের মাঠে। 14 বছর আগে যখন মার্সিসাইড ডার্বিতে এভারটন জিতেছিল তখন গোল করেছিল কে? এই ভদ্রলোককে চেনেন? বা পাশের ভদ্রলোককে, মিকেল আর্তেতা। টিম কেহিল একটা গোল করেছিলেন, পরেরটা করেছিলেন মিকেল আর্তেতা, এবং 2-0 গোলেই এভারটন হারিয়েছিল লিভারপুলকে। সেই সময়ের এভারটন আর এই সময়ের এভারটনের ভেতরে বিস্তর ফারাক, সেই সময়ের লিভারপুল এই সময়ের লিভারপুলের ভেতরেও বিস্তর ফারাক। কিন্তু এই হারটার পর, লিভারপুলের এই হারের পর সবচেয়ে বেশি খুশি এভারটনের পরে হওয়ার কথা মিকেল আর্তেতারই। আর্সেনালের না ম্যানচেস্টার সিটির এই বিষয়ে মানে থাকতে পারে একটা দল বাদ, আর 2টো দলের টাইটেল রেস এখন। এবং পয়েন্ট টেবিলে আমরা যদি লিভারপুলের কথা বলি, এখন পয়েন্ট টেবিলটা যদি আমরা দেখি, নিশ্চিতভাবে লিভারপুল পয়েন্টে তো পিছিয়ে গেছে আর্সেনালের চেয়ে, এবং ইপিএল এ গোল ডিফারেন্স যেহেতু কাউন্ট হয়, মানে আর্সেনাল যদি এখন একটা ম্যাচ হেরেও যায় তারপরেও কিন্তু আসলে লিভারপুল তাদেরকে ধরতে পারবে না, কারণ গোল ডিফারেন্সটা আর্সেনাল চেলসির সাথে 5-0 গোলে জিতেছে, তাদের +56 এবং লিভারপুলের +41, মানে 15 গোলের ডিফারেন্স। সেটা আপনি 4 ম্যাচে কখনোই ঘুচাতে পারবেন না। 34 ম্যাচে আর্সেনালের পয়েন্ট 77, সমান সংখ্যক ম্যাচে লিভারপুলের 74, 2 ম্যাচ কম খেলেছে ম্যানচেস্টার সিটি। এই জায়গাটা আসলে খুবই ভাইটাল যে 2 ম্যাচ কম খেলে তার 3 নম্বর পজিশনে আছে। 2 ম্যাচ থেকে যদি তারা 4 পয়েন্টও পায় তখন কিন্তু ম্যান সিটি উপরে উঠে যাচ্ছে। এবং ম্যান সিটি যেই ধরনের ফর্মে আছে, আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়াটা তাদের জন্য ইপিএল এ অনেকখানি আসলে
চ্যাম্পিয়ন্স লিগ থেকে, ম্যান সিটির কথা বলছি, চ্যাম্পিয়ন্স লিগ থেকে যেহেতু তারা বাদ পড়ে গেছে, তারা পুরোপুরি আসলে ইপিএল এ কনসেন্ট্রেট করবে। এবং ম্যান সিটির গেল 4-5 বছরের ইতিহাস যদি আমরা দেখি, নিশ্চিতভাবে শেষ দিকে সেই প্রসঙ্গে তো আমরা যাবই, ম্যানচেস্টার সিটিতে আমরা যাবই, কিন্তু লিভারপুলে যদি আপনি ফোকাস করেন যে লিভারপুলে বাকি যে ফিক্সচারগুলো রয়েছে, সেখানে আসলে লিভারপুলকে আমরা চ্যাম্পিয়ন হিসেবে দেখাটা বেশ কঠিন। আর 4টা মাত্র ম্যাচ বাকি রয়েছে তাদের, যেখানে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম, টটেনহ্যাম, অ্যাস্টন ভিলা, এবং শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ হচ্ছে উলভস। তো এই যে বাকি দলগুলোর সঙ্গে তাদের যে আমরা একটা পার্থক্য গড়ার চেষ্টা করছি, এই জায়গায় আপনি দেখেন লিভারপুলের গতকালও যে ম্যাচ লিভারপুল খেলেছে, সেখানে লিভারপুল প্রচুর সুযোগ তৈরি করেছে। জর্ডান পিকফোর্ড খুব ভালো গোলকিপিং করেছেন। ডারউইন নুনিয়েজ, মোহামেদ সালাহ তারা ওই শার্পনেসটা দেখাতে পারেন নাই। লুইস দিয়াজ সেকেন্ড হাফে একটা সময় বার পোস্টে বল লেগেছিল, ততক্ষণে 2-0 গোলে পিছিয়ে পড়েছে লিভারপুল। মানে ওখান থেকে উদ্ধার হওয়ার আর উপায় নাই। ইনফ্যাক্ট যখন লিভারপুল 2-0 গোলে পিছিয়ে পড়লো, ইয়র্গেন ক্লপকে ওই সময় ক্যামেরাটা ধরেছে, ক্লপ মানে হাসছেন, লিটারেলি ক্লপ হাসছেন, এবং ওই হাসিটা বলে দিচ্ছে যে লিভারপুল তখনই বুঝে গেছে যে এই ম্যাচ থেকে বের হওয়ার আর কোনো উপায় তাদের নাই। মার্সিসাইড ডার্বিতে ইয়র্গেন ক্লপের রেজাল্ট খুব একটা ভালো না, এবং সবচেয়ে লিভারপুল সমর্থকদের জন্য সবচেয়ে কষ্টের বিষয় যেটা সম্ভবত, সেটা হচ্ছে যে ইয়র্গেন ক্লপ যিনি লিভারপুলে এসেছিলেন এবং লিভারপুলকে যখন এত কিছু তিনি জেতালেন, তার শেষটা হচ্ছে সম্ভবত কোনো রকম কোনো শিরোপা ছাড়াই। ইউরোপা লিগ থেকে বিদায়, এফএ কাপ থেকে আরও আগে, লিগ কাপ থেকে নাই, এবং প্রিমিয়ার লিগটাই শেষ হলো। যখন ক্লপ বলেছিলেন যে তিনি লিভারপুলের কোচ হিসেবে আর থাকছেন না, সেই সময় লিভারপুল ছিল পয়েন্ট টেবিলের সবার ওপরে, কিন্তু ক্লপ এই শেষটায় এসে হয়তো তার শেষটা আসলে একটু বেমানানি হচ্ছে। ওয়াজ দ্যাট কল টু আর্লি? কারণ যখন তিনি ঘোষণা দিয়েছেন, আমরা জাভির ক্ষেত্রেও দেখেছি অনেক আগে ঘোষণা দিয়েছেন, এরপরে বার্সেলোনার ফর্মটা ফিরে পেয়েছিল, সে কথা আমরা আসবো। তবে ক্লপের ঘোষণাটা কি একটু আগে ভাগে হয়ে গিয়েছিল না? যখন আপনি পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে আছেন, যখন আপনি অন্যান্য কম্পিটিশনগুলোতেও আপনার দল পারফর্ম করে যাচ্ছে এবং টিকে আছে, সেই সময় আপনি মৌসুম শেষে থাকবেন না, সেই ঘোষণাটা দেওয়া কি একটু আর্লি দিয়ে ফেলেছেন কিনা, এবং সেটার প্রভাব কতটা পড়েছে? দেখেন, ক্লপের সিদ্ধান্ত তো ক্যালকুলেটেড। তিনি যেতে চেয়েছেন, সেটার কারণ হচ্ছে তার বিশ্রাম প্রয়োজন। তিনি মনে করছেন যে তিনি এখন টায়ার্ড, তার একটু বিশ্রাম দরকার, এরপরে হয়তো ভাবলে তিনি কোচিংয়ে আসবেন। তো সেইটা যখন একজন চিন্তা করেন, তখন আর সেখান থেকে ফেরার কোনো উপায় নাই। আপনার মনের ভেতরে যদি আপনি ক্লান্ত থাকেন, আপনি যদি মানসিকভাবে আপনাকে ক্লান্তি এবং অবসাদ আপনাকে পেয়ে বসে, ওখান থেকে নিস্তার আপনার কোনোভাবেই নাই। এই বিষয়টা কি নিজেদের মধ্যে রাখা যেত কিনা? আপনি ক্লাবকে জানাতেন, টিমকে জানাতেন, কিন্তু অফিশিয়াল ঘোষণাটা না দিতেন। সেক্ষেত্রে প্রতি সংবাদ সম্মেলনে কিন্তু এই বিষয়ে কথা হচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে ক্লব যখন বলেছেন যে তিনি যখন চলে যাবেন, এরপরে তার ফুটবলাররা কিছু কিছু ম্যাচে আরো বেশি নিংড়ে দিয়েছে। দেওয়ার ব্যাপারটা এরকম যে আপনি লিভারপুল দেখবেন যে তাদের দৌড়, তাদের প্লেয়ারদের যে আকাঙ্ক্ষা, একাগ্রতা, এই ব্যাপারগুলো তাদেরকে কখনো কখনো অনেক বেশি এগিয়ে দিয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। যদিও এই দুই রকম তর্ক বিতর্ক আসলে শেষ পর্যন্ত থাকতেই পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.